হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। চলুন, ঘটনাটা তো শোনাতেই হবে। এই সপ্তাহে, এই মাসে তো 7টা দিন আমার মানে পুরো অকেজ হয়ে গেছে। হ্যাঁ, কাকিমা মারা গেলেন। আমি তো মানে অন্তত 1 দিন 2 দিন গল্প শোনাতেই পারতাম। তো আসতে পারিনি। তো চলুন আমি ১ম ঘটনা আপনাদের শোনাই। ১ম ঘটনাটা একটা থানাকে কেন্দ্র করে। থানা, পুলিশ স্টেশন যেটা। তো এবার দেখুন, মানে আমি তো এখানে গল্পকথক, এই সমস্ত জায়গার নামটা আমার নেওয়া ঠিক উচিত না, কোন থানা কোন জায়গা, ঠিক আছে? তবে একটা হিন্টস, মানে একটা আপনাদের একটা নির্দেশিকা আমি মানে মোটামুটি দিতে পারি। এটা হলো দক্ষিণ 24 পরগনা। হুম, আমি যতদূর জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, দক্ষিণ 24 পরগনা। আর তবে দক্ষিণ 24 পরগনা মানে সাউথ, মানে বেঙ্গল পুলিশের আন্ডারে ছিল। তবে বর্তমানে কলকাতা পুলিশের এতে ওই থানাটা আছে, এবং এখানে একটা ক্যান্সার হসপিটাল আছে। এইটুকু আমি আপনাদের বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন জায়গার কথা বলছি। তো যাই হোক, এই শুভঙ্কর বলে একটি ছেলে, এ কলকাতা পুলিশে চাকরি করে। তা তখনও ওখানে পোস্টিং, যে থানাটার কথা আমি বললাম, আপনাদের একটু হিন্টস দিলাম, সেখানে ও তখন পোস্টিং। তা ও তো বাড়ি থেকে যাতায়াত করতো, ঠিক আছে? এই নাইট ডিউটি থাকলে 5টার মধ্যে ঢুকে গেল থানায়, একটু বিশ্রাম টিশ্রাম করে একটু ভোর হয়ে গেল, 5টা 5:30 নাগাদ বেরিয়ে গেল, 8টার মধ্যে বাড়ি, এরম চলে যেত। আর যারা দূরে, হয়তো কারোর মানে সেই অন্য ডিস্ট্রিক্টের, তাদের তো কাউকে কাউকে থাকতে হতো। এবং ওটা যখন বেঙ্গল পুলিশের আন্ডারে থাকতো, অনেক সাব ইন্সপেক্টর বা অফিসার যারা ছিলেন তাদের তো ওখানে থাকতেই হতো, কারণ তারা তো আর বাড়িতে রেগুলার যাতায়াত করতে পারতেন না। এখনো থানাতে তো এরকম হয়। তো যাই হোক, থেকে যেতে হয়। তাহলে পুলিশের তো খুব একটা ছুটি ছাটা এ সমস্ত থাকে না। তো যাই হোক, তা তখনও ওই থানাতে পোস্টিং। ঘটনাটার সঙ্গে ঘটে 2017, ওই থানাতেই 2017 ছট পুজোর সময়। তা ছট পুজোর সময় কি ঘটেছিল আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে, ছট পুজোয় ওই শিফটিং ডিউটি মতো করে দেয়। মানে ধরুন, মানে দুপুরবেলা থেকে, এই 2টো থেকে সন্ধ্যে 6টা, 1:30 2টো থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ওই টাইমে একবার যায়। আবার রাত এই 2টো 2:30 থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত, ওই যখন ওই আরক টারক দেয়, ওই সূর্য প্রণাম করে, কলা টলা নিয়ে এই সমস্ত যায় না। তো যাই হোক, আমি তো এই পুজো সম্বন্ধে অতটা জানি না, তাই দুটো ইয়েতে ওর ডিউটি পড়েছিল, ঠিক আছে? তখন ওই থানায় পোস্টিং। এইবারে হয়েছে কি, বলছে যে আমি 2টো থেকে 6টা পর্যন্ত যে ইয়েটা হয়, সেই শিফটটা করে তো আমি এসছি। আবার এদিকে রাত 2টোর আগে ওখানে পৌঁছে যেতে হবে, যেখানে ওর ডিউটি, পৌঁছে যেতে হবে। তা বলছে যে আমি এসে একটু রেস্ট নিচ্ছি ওইখানে, মানে থানাতে। তা থানায় ওটা বোধহয় 3 তলার উপরে কোনো একটা ঘরে। তো ও বলছে যে আমি আমার থেকে জুনিয়র এক সাব ইন্সপেক্টর থেকে আমি শুনেছিলাম যে ওই 3 তলার পর ওই ঘরটা নাকি, ঘরটায় কোনো একটা প্রবলেম আছে। এবার দেখুন কি প্রবলেম, কাকু আমাকে কাকু বলে ডাকে, বলছে কাকু আমি জানি না কি প্রবলেম, হ্যাঁ আমি শুনেছি মাত্র এইটুকুই। তা ব্যাপারটা হয়েছে, সেই 2017 ছট পুজোর দিন সন্ধ্যে 6টায় আমি ডিউটিটা যখন আমার শেষ হয়েছে, আবার রাত্রে যেতে হবে মাঝরাতে পরে। তো তখন আমি জাস্ট মানে পুলিশ স্টেশনে ঢুকে আমি ইউনিফর্ম ছেড়ে একটা গামছা, বলছে একটা গামছা আমি ঝরিয়ে নিয়েছি আর গেঞ্জি গায়ে, আমি উপরে যে রেস্ট করব। হ্যাঁ, তো বলছে আমি উপরে যেয়ে ওই ঘরটায় আমি শুয়ে আছি। খাট টাট পাতা আছে, তো ওখানে যে শুয়ে আছি। তো বলছে যে আমি বা কাত হয়ে শুয়েছিলাম, মানে লেফট সাইডে, বাঁ দিকে কাত হয়ে শুয়েছিল। তাহলে বাঁ দিকে কাত হয়ে শুলে তো তো তোর ডান হাতটা তো এইখানে ওর উপরের দিকে রয়েছে। তো যে বাঁ কাতে শুয়ে আছি, যেদিকে জানলাটা আছে ঘরের, ওই দিকে কাত হয়ে শুয়ে আছি। তো বলছে আমিও শুতে এসেছি, তার একটু বাদেই দেখি কোনো এক সাব ইন্সপেক্টর, তিনি বাথরুমে যাবেন বলে ওইখানে উঠেছিলেন। ওখানে মানে একটা মানে লাগোয়া বাথরুম আছে হয়তো পাশেই।
তা বাথরুমে যাবে, হ্যাঁ, তা আমাকে বলে গেল কি রেস্ট নিচ্ছ, তা বাথরুমে চলে গেছে। হুম, বলে এইবার না আমার একটু কাকু তন্দ্রার মতো চলে এসছে, জানেন, হালকা তন্দ্রার মতো আমার এসছে। বলে না, হঠাৎ আমার না তন্দ্রাটা ছুটে গেছে। আমি দেখছি যে আমার এই ডান হাতের, এই যে ডান হাতের বাইসেপটার পরে একটা ঠান্ডা হাত চেপে বসে আছে, একটা ঠান্ডা হাত, ভীষণ ঠান্ডা রকমের ঠান্ডা। তা আমি ভাবছি যে ওই যে মানে অফিসার গেল, যে আমাকে বললো কি হলো, বিশ্রাম নিচ্ছ নাকি, তা ও বোধহয় ইয়ার্কি ফাজলামি করবার জন্য আমার ওখানে ওই জল হাতটা ওইখানে বোধহয় দিয়ে রেখেছে। তো বলছে আমি দুবার ওর নাম ধরে ডাকলাম, ওই অফিসারের নাম ধরে দুবার আমি ডাকলাম যে এই কি করছো, কি ধর হাত চেপে রেখেছো, কিন্তু কোনো উত্তর আসছে না, কোনো উত্তর আসছে না। সে অতক্ষণ এরকম চেপে থাকবে কেন, ওই ঠান্ডা হাতটা না চেপে আছে। বললে কাকু এইবার আমার আনকেনি ফিলিং শুরু হয়ে গেল, জানেন, আনকেনি ফিলিং শুরু হয়ে গেল। তখন আমার মনে পড়লো ওই ইন্সপেক্টর যে আমার থেকে জুনিয়র, সে তো বলেছিল যে স্যার ওই উপরের ঘরটায় কিন্তু প্রবলেম আছে। এবার কি প্রবলেম আমি জানি না, এবার এগুলো তো আমি শুনেছি। এবার আমার সেই ভয় আমাকে চেপে বসলো, আনকেনি ফিলিং হতে আমার শুরু করলো। এবারে আমি মানে কাকু আমি এইটুকু জানি যে ভূতে তো কাউকে মেরে ফেলে না, হ্যাঁ, কিন্তু আমি যদি পাশ ঘুরে ডান দিকে যদি আমি এরকম তাকাতে যাই, বাদিক থেকে ডান দিকে আমি যদি বিভৎস কিছু দেখে ফেলি, বা এমন কোনো জিনিস দেখে ফেলি যে আমার হার্ট ফেল যদি হয়ে যায়, মানে এই ভয় আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না। তো চিন্তা করুন, এই ছেলেটি মানে খুব দুর্গম দুর্গম জায়গায় ট্রেনিং করে, রীতিমতো মানে ট্রেনিং করা পুলিশ অফিসার। চিন্তা করুন, এত ডেয়ার ডেভিল ছেলে, সে তাকাতে ভয় পাচ্ছে। ওর ডান দিকটা ঘুরে যে তাকাবে যে হাতটা কে দিয়ে আছে, আর সে বিশাল রকমের ঠান্ডা সেই হাত। তো ও বলছে যে আমার কাছে তখন ওই স্যামসংয়ের এই ডুও একটা ফোন ছিল। বলছে আমি ওই বাঁ হাতে বাঁ দিক ফিরে শুয়ে আছি, তো এবার তো ফোনে আমি যে ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে আমি যে ইয়েটা নেব, হ্যাঁ, যে ক্যামেরা চালিয়ে দেখি যে কে, তাহলে বোঝা যাবে, কিন্তু আমি পারলাম না, সম্ভবও নয়। বাঁ দিক ইয়েতে শুয়ে আছে, বাঁ কাঁধে ওর হাত, ওইখানে ক্যামেরা রয়েছে, ও কি করে ক্যামেরা চালাবে, আর ও তো নড়তেই পারছে না, ও তো মানে ভয় সিটিয়ে গেছে, ঠিক আছে। তো বলছে আমি পারলাম না। বলে কিছুক্ষণ পরে জানেন তো, যখন সেই হাত আমাকে আর মানে ছাড়ছে না, ঠান্ডা হাতটা এরকম লেগে আছে, আমি না এক ঝটকায় উঠে গেছি, জাস্ট একটা ঝটকা দিয়ে উঠে গেছি। উঠে আমি দুমদাম দুমদাম করে সেই 3 তলা থেকে আমি একদম সোজা আমি নিচে নেমে চলে এসেছি। এবার কয়েকজন অফিসার বসেছিলেন, কারণ কেউ কোনো ডিউটিতে বেরোচ্ছেন বা কেউ ডিউটি থেকে ফিরেছেন এইরকম অফিসার, তারা আমাকে দেখে অবাক। এবার ওর নাম ধরে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তুমি এরকম হাঁপাতে হাঁপাতে নেমে এলে। তো তখনও বলেছে যে আমি এরকম উপরের ঘরটাতে এরকম শুয়েছিলাম, তো তখন এইরকম আমার সঙ্গে হয়েছে। তাই এটা শুনে সবাই একটু হো হো করে হেসে উঠেছে। তাই খানিকটা শুভঙ্কর খানিকটা অপ্রস্তুত হয়ে গেছে যে কি ব্যাপার, সবাই হাসাহাসি করলো। বলে যাক গে, এটা তো কেটে গেল কাকু। এর 2 দিন বাদে কোনো এক কনস্টেবলকে আমি জিজ্ঞাসা করেছি যে দেখো, আমার সঙ্গে তো এই এই জিনিস এখানে ঘটেছে, তা তুমি বলতে পারবে যে কি মানে জিনিসটা কি, আমি ঠিক বুঝলাম না। কোনো এক ইন্সপেক্টর কিন্তু একজন আমাকে বলেছিল, তার নাম করে বললো, যে বলেছিল যে ওই উপরের ঘরটায় প্রবলেম আছে। তখন সেই কনস্টেবল ওকে বলে যে স্যার, এই ব্যাপারটা আপনি এখানে যে রান্না করে তাকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে পুরো ক্লারিফাই করে দেবে, বলে দেবে, আমি কিছু বলবো না। এবং এই লোকটার, এই যে রান্নাঘরের নাম কিন্তু আমি বলে দিচ্ছি, এর নাম দুধ কুমার। 40 বছরের উপরে বয়স, অনেক দিন ধরে আছে ওখানে রান্না করছে, ঠিক আছে। তো বলছে তাই, তো তখন ও গেছে ওই দুধ কুমারের কাছে, এবং গিয়ে তখন জিজ্ঞাসা করেছে যে তুমি জানো এই ব্যাপারটা কি, ওই উপরের ঘরে সবাই বলে প্রবলেম আছে, প্রবলেম আছে, ঘটনাটা কি। তখন বলেছে যে স্যার ওটা অনেক আগের কথা, তখন এটা বেঙ্গল পুলিশের আন্ডারে ছিল। তা একজন অফিসার ছিলেন এখানে, তো উনি ওই উপরের ঘরে থাকতেন, ওনার বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, কোনো একটা ডিস্ট্রিক্টের নাম বলেছে বলে উনি তো বাড়ি যেতে পারতেন না। মানে মাসের মধ্যে 26-27 দিন এখানেই থাকতে হতো, বাকি 1-2 দিন হয়তো এমনি পুলিশের ছুটি নেই, তারপরে ওই 1-2 দিনের জন্য হয়তো বাড়ি যেতে পারতেন। তো এখানেই উনি থাকতেন, এই উপরের ওই ঘরটায় থাকতেন।
তো উনি মানে খুব ভালো অফিসার ছিলেন এবং একটা কাস্টোডিয়ান ডেথ হয়ে যায়, যার ফলে ওনাকে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছিল। কাস্টোডিয়ান ডেথ মানে বুঝতে পেরেছেন আমি কি বললাম? মানে ধরুন উনি কাউকে অ্যারেস্ট করেছেন, অ্যারেস্ট করে কাস্টোডিতে রেখেছেন, এবার ওনার আন্ডারে রয়েছে তো সেই অপরাধী, এবার তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কীরকম সমস্যা? তাকে দিনে তো সেই পুলিশ অফিসারকে নিয়ে তো পোস্টমর্টম শুরু হয়ে যাবে, কোর্ট থানা হ্যানা ত্যানা বলে এই টানা হেঁচড়ায় উনি ওখানে হ্যাংড হয়ে যান। ঠিক আছে, এবং খুব ভালো অফিসার ছিলেন এবং বলল যে উনি যখন ওই রাত্রিবেলাতে আফটার ডিউটি শেষ হয়ে যাওয়ার পর উনি যখন আসতেন ওনার রুমে, ওই রুমটাতে, ওই তিনতলার ওই রুমটাতে, উনি ড্রিঙ্ক করতেন, পরিষ্কার বলেছে ড্রিঙ্ক করতেন। এবং উনি যখন ড্রিঙ্ক করতেন তখন ওই কনস্টেবল থেকে শুরু করে সবাই একটু ওই এসে ওইখানে ওই আড্ডায় একটু যোগ দিত। ঠিক আছে, এমনি খুব জলি অফিসার ছিলেন, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে গেছিল এবং তারপর থেকেই কিন্তু ওটা হন্টেড হয়ে যায়। এবং ও বলছে যে শুভঙ্কর আমাকে বলছে যে নতুন জয়েন করা কিছু ট্রেনি মানে কনস্টেবল, তারা আমাকে বলেছে, মানে ওকে বলেছে যে স্যার এই ঘরের একটা মানে আশ্চর্য ব্যাপার আছে, আমরা থাকতে গিয়ে দেখেছি যে সিটকিনি দিয়েছি তো সিটকিনি না এরকম নড়তে নড়তে আপনা আপনি নিচে নেমে যাচ্ছে, কখনো ভিতর দিক দিয়ে দরজা দেয়া আছে, বাইরে থেকে কেউ নক করছে। এই প্রবলেম কিন্তু এখানে কিন্তু হয়েছে এবং এটা ও শুনেছিল। ও ঘটনাটা আমাকে অনেক দিন আগে পাঠিয়েছে। আশা করি কোন থানার কথা বলেছি আপনারা খানিকটা বুঝতে পেরেছেন। আমি তো কমেন্ট সেকশনেও নামটা নিতে পারি না, তো এই ঘটনা কিন্তু ওর সাথে ঘটেছিল। তো ও আমাকে জানিয়েছিল ঘটনাটা, তো অনেক দিন ধরে আমাকে বলে যে কাকু আমার সেই এক্সপিরিয়েন্সটা আপনি বললেন না, তো ওর আর একটা এক্সপিরিয়েন্স আছে, আমি বলে দিই। ওর আর একটা এক্সপিরিয়েন্স হলো, ও তখন ওই বলছে যে পুলিশ ট্রেনিং, বলছে যে পুলিশ ট্রেনিং আমি লাটবাগান, ব্যারাকপুর লাটবাগানে ওদের ট্রেনিং চলে। এবং সে ট্রেনিং মানে কি, মানে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিং, এগুলো কিন্তু খুব বড় বড় সাংঘাতিক জিনিস, মানে প্রচণ্ড, মানে ওই প্যারেড করা, আর বিশেষত গরমের দুপুরে। তো ওখানে পাশে একটা হসপিটাল আছে, আপনারা জানেন তো, আশা করি আপনারা অনেকেই জানেন। হসপিটাল আছে, ওই হসপিটালটা সম্পর্কে মানে যতটা জানা যায় ওটা একটা ভুতুড়ে হসপিটাল। ঠিক আছে, আমি নামঝাম নিলাম না, ভুতুড়ে হসপিটাল। তা অনেকে না ওখানে মানে কেউ অসুস্থ টসুস্থ হলো ওখানে পুলিশ লাইনে ওখানে অ্যাডমিট হতো, বুঝতে পেরেছেন? তা ও বলছে আমাদের সেই কংক্রিটের ইয়ের পরে, মানে কংক্রিটের চাতালের পরে গরমের মধ্যে প্যারেড করতে হতো, যে মানে যে কি অসহিষ্ণু ব্যাপার চিন্তা করতে। বলে আমি একবার অ্যাডমিট হয়েছি ওখানে। তা বেড টেড থাকতো না, বেডে জায়গা পাওয়া যেত না, মানে বেড সবসময় মানে মানে ভর্তিই থাকতো। তা যার ফলে ওই পাশে একটা বিল্ডিং আছে সেখানে রাখা হতো, এবং একটু সুস্থ বোধ করলে ছেড়ে যেত। কেউ হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে বা কিছু হয়েছে প্যারেড ট্যারেড করতে গিয়ে, তাই এরকম এরকম ব্যাপার ওখানে ছিল। কিন্তু ওই হসপিটালটা ভুতুড়ে। বলছে ওখানে নাকি মানে আগে নাকি ওই হসপিটালটা মানে ব্রিটিশদের একটা মানে কুঠি ছিল, মানে মানে নাচঘর বা বাইজি এইরকম টাইপের এটা ছিল, যে রাতে নাকি ছুমছুম ছুমছুম নুপুরের আওয়াজ নাকি শোনা যেত ওখানে, এবং নিচে দিয়ে একটা সুড়ঙ্গ ছিল। তো বলছে যে যেটা গঙ্গার সাথে কানেক্টেড, এবং ও বলছে যে সিপাহী বিদ্রোহ টিপাহী বিদ্রোহের সময় ওখান থেকে পালাবার একটা, ব্রিটিশদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওটা একটা মানে ভালো পথ ছিল। বললো আমি জানি না। তা আমি একবার এরকম অ্যাডমিট হয়েছি, তা আমি পাশের বিল্ডিংটাতেই ছিলাম, কিন্তু কাকু আমাদের খাবার নিয়ে আসতে হতো বা খেয়ে আসতে হতো মেস থেকে। তা মেস কত দূর হবে ওখান থেকে, যেখানে আমি ছিলাম অ্যাডমিট ছিলাম, খুব মানে 1 কিলোমিটারও না, 1 কিলোমিটারও দূরত্ব না। তা বলছে আমি মেস থেকে খেয়ে দিয়ে আমি বেরিয়ে আসছি, ওই হাসপাতালের ওই বিল্ডিংয়ে আমি ঢুকবো, বললে আপনি বললে বিশ্বাস করবেন না, আমি না পুরো চরকির মতো ঘুরে যাচ্ছি, পুরো চরকির মতো ঘুরছি। আমি সে আর বিল্ডিং খুঁজে পাচ্ছি না, এখান দিয়ে ওখান দিয়ে ঘুরছি, 45 মিনিট হয়ে গেছে। চিন্তা করুন, একটা ছেলে, সে পুলিশে কাজ করে, সে মানে সাব ইন্সপেক্টর লেভেলের, সে সমস্ত সমস্ত জায়গাগুলোকে চেনে, হ্যাঁ, সে 45 মিনিট ধরে খুঁজছে, সে জায়গায় সে হারিয়ে গেছে বলে। তখন আমি কাকু একটা জিনিস চিন্তা করলাম, ওই যে নিশিতে ধরে না কিসে ধরে, তা আমি তখন ওকে আর বলিনি। আমি বললাম ওটা নিশিতে ধরে না, ওকে বলে কানা ভুলায় ধরা।
হুম, এবং ওই নামটা বললে পরেই আবার ওই সম্বিতটা ফিরে আসে, তখন সে তার ডেস্টিনেশনটা পেয়ে যায়। এটা ভুলভুলাইয়া ব্যাপার আছে, যে আপনি এক জায়গায় যেতে যাচ্ছেন, আপনি চলে গেছেন অন্য জায়গায়। এই নিয়ে আমার ঘটনা আছে, জলপাইগুড়ির এক মানে এক্সপ্রেস ট্রেনের চালকের একটা ঘটনা আছে, যে উনি স্টেশনে নেমেছেন, ওনার ডিউটি শেষ, অসম থেকে মানে অন্য ড্রাইভার উঠে গেছে। এবার উনি তো জলপাইগুড়িতে ওনার বাড়ি, বলে আপনাকে আমি নামিয়ে দেবো, আপনি ইয়েতেই থাকুন, ড্রাইভার কেবিনেই থাকুন। বলছে না না, এটা এই রুলসের বাইরে, আমি ওখানে থাকবো না, আমি জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছি, আমি নেমে যাবো। এখন তা যখন স্টেশন এসছে, উনি তো নেমে গেছেন। এবার নেমে গিয়ে ওনার বাড়ি বোধহয় হার্ডলি হেঁটে 8 থেকে 10 মিনিট। তো উনি দেখলেন রাত হয়ে গেছে, রিক্সা, তো রিক্সাওয়ালা বলেছে 12 টাকা ভাড়া। এইটা শুনে ওনার মাথা গরম হয়ে গেছে, উনি হাঁটতে শুরু করেছেন। এবার হাঁটতে শুরু করেছেন, উনি সোজা হেঁটে বাঁ দিকে টার্ন না নিয়ে উনি সিধে হাঁটা শুরু করেছেন, এবং একটা নদী ব্রিজ পার হয়ে গেছেন। যখন ওনার সম্বিত ফিরেছে, তখন দেখছেন উনি একটা চা বাগানের মধ্যে ঢুকে গেছেন। দেখুন, এখানে ভিডিওটা আছে, আপনারা দেখে নেবেন। তাই শুভঙ্করেরও সেই অবস্থা হয়েছিল, যে মেস থেকে ওইটুকু 1 কিলোমিটারও না, 700 মিটার 800 মিটার, ও 45 মিনিট ধরে খালি চরকি খেয়ে বেড়ালো। তো ঠিক আছে, এটা ছিল শুভঙ্করের ঘটনা, আজকে আমি বলে দিলাম। ওর আর একটা ঘটনা আছে ওই নেপালের ইয়ের পরে, যাই হোক, আমি সেটা পরের দিন আমি বলে দেবো। তো এইবারে চলে যাচ্ছি, ঝিমলি বলে একটি মেয়ে, সে আমাকে একটা ঘটনা পাঠিয়েছে, ঠিক আছে? তো আমি বলি, এই দেখুন, যে যেখানে জব করে না, সেখানকার নামগুলো তো নেওয়া যায় না, এই খুব বড় লেভেলে আছে আর কি। আমি ওই জন্য নিক নেমটা বলে দিলাম, ও যেটা বলতে বলেছে আমি সেটাই বলছি। তো বলছে যে ওদের মামাবাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের, মানে ঘূর্ণি, যেখানে ঘূর্ণি মাটির পুতুল টুতুল তৈরি হয়, তো ওইখানে। তো ওখানে বলছে বড় মামা, তারপরে দাদু দিদা, বড় মামা, ছোট মামা, আর আমার মা। এইটা তো আমাদের তো পরিবার তখন ছিল মার বিয়ের আগে। তো বলছে যে আমার যে দাদু, হুম, দিলীপ কুমার রায়চৌধুরী, তো রায়চৌধুরী পরিবার, এরা ওয়ান্স আপন এ টাইম, মানে দেশভাগের আগে এরা ছিল হচ্ছে মানে জমিদার, এনারা জমিদার ছিলেন। এবং এই বলছি, বাংলাদেশের এই কুষ্টিয়াতে এনাদের এই সুগার কেন ইয়ে ছিল, মানে সুগার কেন মিল ছিল, মানে আখের রস থেকে চিনি তৈরির কারখানা ছিল। এবং কৃষ্ণনগরেরও, নদিয়া ডিস্ট্রিক্টেরও কিছু কিছু অংশে এদের জমিদারি ছিল। এবং এই টোটাল জমিদারিটা দেখতে হচ্ছে এই ঝিমলির, মানে ঝিমলির মায়ের যিনি জ্যাঠামশাই, তিনি, ঝিমলির দাদু দেখতেন না, মানে ঝিমলির মায়ের যিনি মানে বাবা, তিনি দেখতেন না, দেখতেন জ্যাঠামশাই টোটাল বিজনেসটা। তো বলছে এরপরে আস্তে আস্তে যখন দেশ ভাগ হয়, হুম, এটা অবিভক্ত ইয়ের আগে, আর যখন নাকি যখন নাকি ডিভাইড হয়, ভাগ হয়, তখন বলছে এই জ্যাঠামশাই, মানে ওখানকার এই সমস্ত জমিদারি, যে সমস্ত কারখানা টারখানা যা কিছু ছিল, সেগুলো ওখানকার মুসলিম যারা আছে তাদের কাছে বিক্রি করে দেন। এবং নদিয়ারও কিছু জিনিস, মানে জমিদারি এতে যা ছিল বিক্রি, কারণ উনিই দেখাশুনো করতেন। আর এই ঝিমলির যে দাদু দিলীপবাবু, ইনি খালি পরোপকার, মানে জমিদারি তো কার মেয়ের বিয়ে হচ্ছে না, কে ভাই মানে পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না, কার পড়াশুনো হচ্ছে না, এইসব নিয়ে নিয়ে মেতে থাকতেন, আর দেদারে পয়সা খরচা করতেন। এবার ব্যাপারটা হলো কি, যে যখন জ্যাঠামশাই এগুলো সমস্ত সব এই দেশভাগের পরে সব বিক্রি বাট্টা করে দিয়েছে, করে দিয়ে নামমাত্র কিছু ধরিয়ে দিয়েছে দিলীপবাবুর হাতে, নামমাত্র, যে দেখো জমিদারি আর চালাতে পারছি না, এই ব্যাপার, এই তোমার ভাগে এই সে মানে যৎ সামান্য, মানে ওর কথাতে আমি যা বুঝলাম। এবার ওর দাদু তো পড়ে গেলেন বিপদে, দিলীপবাবু। দিলীপবাবু কি করেন তখন? তখন তো পয়সার টানাটানি এসে গেল। তো দিলীপবাবু যেহেতু তখনকার দিনে গ্র্যাজুয়েট ছিলেন, উনি কিন্তু একটা চাকরি পেয়ে গেলেন, এবং চাকরিটা পেলেন উনি পলাশিতে।
পলাশি মানে যেখানে ওই রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, ওই পলাশির কথা বলছি। পলাশিতে সাব রেজিস্ট্রার অফিসে চাকরি পেল, বুঝতে পেরেছেন। আর ঝিমরির যে দিদা যিনি, ইনি মানে তখনকার দিনের আইএ পাস, যেটা আমরা আইএ পাস বলি আর কি। দেখুন, আমি তো আইএ পাস সম্বন্ধে অতটা আমি অভিজ্ঞ নয়। আমি এই প্রি ইউনিভার্সিটিটা দেখেছি কাউকে কাউকে পড়তে। আমরা তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে 70-এর দশকে আমরা সরাসরি কলেজে গেছি। আর তারপরে অনেককে দেখতাম তারা যাচ্ছে, কলেজে যাচ্ছে, তা আমি বললাম যে তুমি কি পড়ো? তা বলছে যে পিইউ পড়ি। পিইউ বলতে মানে প্রি ইউনিভার্সিটি যেটা। তো যাই হোক, ও ঝিমলি আমাকে বলছে আমার ইয়ে ক্লাস 11 পাস করে, বা ওইটাই পিইউ কিনা আমি জানি না, মানে মোট কথা আইএ পাস ছিলেন উনি, যার জন্য ওনার একটা প্রাথমিক বিদ্যালয়ে ওনার চাকরি হয়, ঠিক আছে। তো দুজনেই চাকরি করেন। এখন ঝিমলির যিনি দিদা, ওনার যে চাকরিটা হয়, এই চাকরিটা হয় কিন্তু আপনাদের বলি, এই মায়াপুরের দিকে যেতে কি নৃসিংহপুর বা কিছু জায়গা আছে, দেখুন আপনারা যদি জানেন আমাকে বলবেন, আমি তো সব জানি না। আমি মায়াপুরে গেছি, 3বার গেছি আমি, অত রাস্তা আমার মনে থাকে না। হুম। তো ওইখানে একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন। তাও উনি তো রেগুলার বেসে স্কুলে যেতেন, আবার বিকেলের দিকে বাড়ি ফিরে আসতেন। কিন্তু দিলীপবাবু উনি তো পলাশিতে, পলাশি তো কৃষ্ণনগর থেকে অনেক দূর। তা ওখান থেকে তো আর রোজ রোজ ডিউটি করে আসা যাবে না। তো উনি ওখানে থাকতেন কোনো একটা বাড়িতে, ভাড়ায় থাকুন বা যাই থাকুন, তো থাকতেন। আর ওনার সাথে আর এক ভদ্রলোক, আর এক দু একজন ভদ্রলোক থাকতেন। তার মধ্যে একজনের নাম তারকবাবু। তা এই তারকবাবু আর দিলীপবাবু যখন এই পলাশি থেকে বাড়ি ফিরতেন, একসাথেই ফিরতেন কৃষ্ণনগরে, ফিরে আসতেন একসাথেই ফিরতেন দুজনে। তো দিলীপবাবু যখন বাড়িতে আসতেন, তখন ওই অত জামা কাপড় টামা কাপড় নিয়ে আসার দরকার নেই, বাড়িতে তো সব আছে। আর ওখানকার যা যেখানে থাকতেন সেখানে তো ওনার সব কিছু আছে। উনি একটা হ্যান্ডব্যাগ নিয়ে উনি বেরিয়ে পড়তেন একদম ভোর ভোর, উনি আর তারকবাবু একদম ফার্স্ট ট্রেন ধরে সকাল সকাল আসতেন। আবার কোনো কোনো দিন করতেন কি, শুক্রবার অফিস শেষে ট্রেন ধরে নিতেন, যে শনিবার রোববার পুরোটা কাটিয়ে কোনো কোনো দিন রোববারে আবার বেরিয়ে যেতেন, না হলে সোমবারে বেরিয়ে যেতেন আবার পলাশিতে। ঠিক এইরকম ওনাদের রুটিনটা ছিল। তা একবার হয়েছে কি, ওই তারকবাবু মানে একে বলেছেন, ওই দিলীপবাবুকে বলেছেন, মানে পরদিন শনিবার, তা বলেছে যে দিলীপবাবু আপনি কিন্তু রেডি হয়ে থাকবেন, আমি কিন্তু খুব সকালে আপনাকে ডাকতে আসবো। তো দিলীপবাবু বলছেন ওকে ঠিক আছে, কারণ বরাবরই দিলীপবাবুই ডাকতে আসেন, এই তারকবাবুই ডাকতে আসেন। তা তারকবাবু বলছে দিলীপবাবু আপনি কিন্তু রেডি হয়ে থাকবেন, সকাল সকাল আমি ডাকতে আসবো, একদম ভোর ভোর ট্রেন ধরে বেরিয়ে যাবো কৃষ্ণনগর। তো বলছে ঠিক আছে। তখনকার দিনে তো 5 থেকে 50 বছর আগের কথা, তখন তো এত অটো টোটো বাস, এত রুট, এত এসব ছিল না যে ভাই আমি 2 ঘন্টা বাদে বেরোবো, আমি এই বাসে বেরোবো, তাড়াতাড়ি হয়ে যাবে, এক্সপ্রেস বাস আছে, এসব তো ছিল না তখন। তো ট্রেনই সব। আর রাস্তাঘাটও এত উজ্জ্বল ছিল না, এত উজ্জ্বল আলোও ছিল না। তো যাই হোক, তা তারকবাবু বলেছেন যে আপনি রেডি হয়ে থাকবেন। তা উনি তো শুয়েছেন রাত্রিবেলাতে। এবার তারকবাবু যথারীতি ডাক দিয়েছে। আর ডাক দিতেন কিরম, ও দিলীপবাবু উঠুন। তো দিলীপবাবু সঙ্গে সঙ্গে উঠে হ্যান্ডব্যাগটা নিয়ে বেরোতেন, যেরকম অ্যাজ ইউজুয়াল উনি যেরকম বেরোন। তা দিলীপবাবু উঠে গেছেন, উঠে হাত ব্যাগটা নিয়ে তারকবাবু ডেকেছে, বেরিয়ে গেছে। বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তা দিলীপবাবু দেখছেন যে তারকবাবু আগে আগে যাচ্ছে। হুম। পরিষ্কার দেখা যাচ্ছে তারকবাবু, মানে সাদা পোশাক আর কি, পরিষ্কার আগে আগে যাচ্ছে, ধুতি শার্ট পরা আগে আগে যাচ্ছে। আর দিলীপবাবু পিছন পিছন হাঁটতে শুরু করেছেন। এবার উনি তো পলাশিতে থাকতেন, তো ওখানে সাব রেজিস্ট্রি অফিসে কাজ করতেন, অনেকে চিনত। এবার এই গ্রামেরই দুজন, তারা দেখতে পেয়েছে দিলীপবাবুকে। তারা নিজেরা বলা বলি করছে অত রাত্রে, যে বলছে যে এই এই দিলীপবাবু না, ইয়েস, রেজিস্ট্রি অফিসে। তা বলছে যে হ্যাঁ। বলি এত রাত্রে কোথায় যাচ্ছে? বলে চল তো পিছন পিছন। দেখছে দিলীপবাবুর আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই। দিলীপবাবু একা একা হেঁটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। তখন তো রাস্তাঘাট কিরম ছিল, কিছুটা মাঠ, আবার কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা, তাই এরম ছিল। এখন তো এখনকার মতো এরম রাজপথ ছিল না। তো যাই হোক, ওরা পিছু নিয়েছে। এবার দিলীপবাবু হাঁটতে 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 বেশ খানিকটা যখন গেছেন, এরাও পিছনে দূরত্ব রেখে যাচ্ছে। হঠাৎ দিলীপবাবু দেখছেন
ওই যে তারকবাবু আগে আগে যাচ্ছেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দিলীপবাবুর দিকে না ঘুরে উনি বলতে লাগলেন যে তোর এখনো আসার সময় হয়নি, তুই যা, তোর এখনো আসার সময় হয়নি, তুই যা, বলে আর কাউকে তিনি দেখতে পাননি। এবার দিলীপবাবু মাথায় হাত দিয়ে ওইখানে বসে পড়েছেন। আর যাহাতক বসে পড়েছেন, ওই গ্রামের ওই দুজন, তারা কোনো কাজে ফিরছিল বা গল্পগুজব করতেই বেরোক, তারা রাত্রিবেলা দিলীপবাবুকে দেখেছে, যে লোকটা এত রাত্রে কোথায় যাচ্ছে। চিনি, তো দিলীপবাবু সাব রেজিস্ট্রি অফিসে কাজ করে। তারা এসে পিছন দিক দিয়ে যখনই বসে পড়েছে, তারা এসে ধরেছে, বলছে ও দিলীপবাবু, ও দিলীপবাবু, আরে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ এত রাত্রিরে? তো বলছে আমি তো বাড়িতে যাচ্ছি, এরকমই তারকবাবু আমার আগে আগে যাচ্ছিলেন, হঠাৎ কি বললো যে এইরকম ইয়েতে, বললো আপনার আগে তো কেউ ছিল না, আপনার আগেও কেউ ছিল না, পিছনেও কেউ ছিল না, পিছনে খালি আমরা ছিলাম, আমি আর ও ছিলাম। তো দুজনে দেখছি আপনি একটা হ্যান্ডব্যাগ নিয়ে মাঠের মধ্যে দিয়ে হন্তদন্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবার দিলীপবাবু বলছি কি বলো, বললো হ্যাঁ। এবার দিলীপবাবু সেই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। তারা তো দুজনে দিলীপবাবুকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে যায়, নিয়ে যেয়ে সেখানে জল টল খাইয়ে তাকে তো সুস্থ করে। সুস্থ করে তারা তখন বলছে যে কি হয়েছিল বলেন, বলে তারক বাবু যিনি আমার সাথে কাজ করেন উনি বললেন যে ডাকবো, তা আমি তো তার ডাকে আমি বেরিয়ে গেছি। বলে এখন কটা বাজে জানেন? আপনি যে বেরিয়ে গেছেন এখন কটা বাজে? এখন মধ্যরাত, মধ্যরাতের একটু পরে, ওই 1:30 ওই রকম, বা 1:45। চিন্তা করুন। এই শুনে সে দিলীপবাবু আবার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। তো তারা যাই হোক সুস্থ সুস্থ করে তো তুলেছে, তুলে এবার সকালবেলা হয়েছে। তা সকালবেলা হলে পরে তা দিলীপবাবু করেছেন কি, আর কৃষ্ণনগরে ফিরে আসার ট্রেন ধরেননি। উনি ওই পলাশিতে যেখানে থাকতেন, যে জায়গাটাতে, উনি ওইখানে ফিরে গেছেন। এবার দুপুরের দিকে একটু বেলা বাড়াতে ওই তারকবাবু কাচুমাচু হয়ে এসছে। এসে দিলীপবাবুকে বলছে যে আরে দিলীপবাবু আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আমি বুঝতে পারিনি, আমি আপনাকে সকাল সকাল ডাকবো বলেছি, আর দেখুন আমার ঘুম ভাঙতে ভাঙতে কত বেলা হয়ে গেছে, আমার নিজেরই ঘুম ভাঙতে ভাঙতে বেলা 10টা হয়ে গেছে। তখন ওই দিলীপ কুমার রায়চৌধুরী তিনি তারকবাবুকে ঘটনাটা শোনালেন। বলে কালকে রাত্রে আপনি আমাকে ডেকেছিলেন, আমি যে প্রাণে বেঁচে আছি এটাই সবচেয়ে বড় কথা। আমি মাঠের মধ্যে দিয়ে আপনার পিছন পিছন হেঁটে যাচ্ছি, দুজন ভাগ্যি ভালো গ্রামের লোক ছিল, তারা আমাকে চিনতে পেরেছে, তারা আমাকে ফলো করেছিল, তাদের জন্যই আমি বেঁচে গেছি। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে আমাকে ডেকেছে সে দোকানে দাঁড়িয়ে বলছে যে তোর এখনো আসার সময় হয়নি, তুই যা, বলে তাকে আর আমি দেখতে পেলাম না। আমি তখনই মাটিতে বসে পড়ি এবং গ্রামের লোক দুজন তখনই আমার পিছনে এসে আমাকে ডাকে যে ও দিলীপবাবু, ও দিলীপবাবু, আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? আপনি ভাবতে পারেন, এটা তো নিশির ডাক ছিল, তারা আমাকে বলেছে যে আপনাকে তো মেরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তখন তারকবাবু ওখানে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, বলে বলেন কি, আমার ডাকে আপনি বেরিয়ে এসেছিলেন রাত্রিবেলাতে? তাই এরকম তো নিশিতে ডাকে আমি শুনেছি। তখন ওনারা ওখান থেকে বসে প্রতিজ্ঞা করলেন যে দেখুন, আর কোনোদিন আমরা ওই পলাশি থেকে কৃষ্ণনগর ফেরার সময় আমরা ভোরের দিকের আমরা প্ল্যান করব না, একটু বেলা হবে, ঠিক আছে, চাই শুক্রবার অফিস শেষে বেরিয়ে চলে আসবো, সন্ধে সন্ধে বেরিয়ে যাব, তাতে একটু রাত হবে, কিন্তু ভোরের দিকে আর ডাকাডাকি করবো না দিলীপবাবু, আমরা কেউ বেরোবো না ভোরের দিকে ওই কৃষ্ণনগর আসার জন্য। তা দেখুন, ও আমাকে বলেছে, মানে ঝিমটি আমাকে বলেছে, ওর দাদুর নাম দিলীপ কুমার রায়চৌধুরী, মা কথামালা রায়চৌধুরী ছিলেন। এখন বিয়ের পরে পদবি বদলে গেছে, আমি আর পদবিটা বললাম না, কারণ ও এমন একটা কাজের সঙ্গে যুক্ত না, আমি মানে ঠিক এগুলো বলাটা ঠিক না, ওই জন্য আমি বললাম না। সবাই হাই প্রোফাইল, হাই র্যাঙ্কের, মানে দেখুন আমার এখানে পুলিশ অফিসার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আসেন, সবাই তাদের নিজের জীবনের ঘটনা বা তার বাড়ির কারুর সাথে ঘটে যাওয়া ঘটনা এগুলো আমাকে শেয়ার করেন। তাই অনেক কিছু না আমাকে হাইড করে আমাকে বলতে হয়। হ্যাঁ, এতে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাকে এই নিয়মটা রক্ষা করতে হয়। তবে আমি মোটামুটি একটা হিন্টস আমি আপনাদের তো সামনে রাখি বা দিয়ে দিই। হ্যাঁ, হয়তো যাদের ঘটনা আমি বলছি তারা হয়তো এখানে কমেন্ট করতেও পারেন, আমি জানি না। আবার কেউ কেউ এখানে কমেন্ট না করে হোয়াটসঅ্যাপে জানান।
তো ঠিক আছে, তা আমি ঝিমলির ঘটনাটা আমি বললাম। জানি না কতটা ভালোভাবে আমি বলতে পারলাম, তবে আমি চেষ্টা করলাম। চলুনের পরে আরেকটি উম, মেয়ের ঘটনা আমি শোনাই। তো ওই আমার ওই ইয়েতে এসছে, ঝিমলি যেমন অ্যাট এ গ্লান্স ধরে ঘটনাটা পাঠিয়ে দিয়েছে, এসে অডিও করে ও পরিষ্কার ঘটনাটা পাঠিয়ে দেয়। হুম, হাই আঙ্কেল লিখেও পাঠিয়ে দিয়েছে। আর এই যে মেয়েটির কথা আমি বলছি, এ কিন্তু এসছে আগে, যে কাকু আমার কিছু আমি শেয়ার করতে চাই আপনার চ্যানেলে। তা আমি বললাম, হ্যাঁ ওকে তুমি। তারপর আমি একে কিন্তু 2-3 বার একে একটু খুঁচিয়েছি যে অমুক, নামটা বলছি না, যে অমুক তুমি তো এ মেয়ে। তা আমি বললাম যে তুমি পাঠাও, ঘটনা পাঠাও। তা দেখছি কোনো রেসপন্স করছে না, আমার দেখছে আমার ইয়েটা শো করছে হোয়াটসঅ্যাপে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তারপরে দেখলাম পাঠালো। তো পাঠিয়ে বলল যে কাউ কিছু মনে করবেন না, আমার মানে সময়ের অভাবে আমি পাচ্ছিলাম না, তার সময়টা হয়েছে, আমি বলে দিচ্ছি আপনাকে ঘটনাটা। ঘটনাটা হচ্ছে যে এর মামা বাড়ি হচ্ছে ময়মনসিংহে, বাংলাদেশের। এটা ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি বাংলাদেশে। তা ময়মনসিংহে মামা বাড়ি, বুঝতে পেরেছেন? এবং ওখানে এদের এই মা, তারপরে দাদু, দিদা, তারপরে বড় মামা, ছোট মামা, মানে এরা মায়েরা 3 ভাই বোন আর কি। মানে বড় মামা, তারপরে বোধহয় ওনার মা, তার ইমিডিয়েট ইয়ে মনে হয় ওই ছোট মামা। তো যাই হোক, একদিনকে ওই দিদার বোন এসছে, এবং এর দিদিমা কিন্তু মানে সরকারি চাকরি করতেন ওখানে বাংলাদেশে। ঠিক আছে, এটা ময়মনসিংহের ঘটনা আমি বলছি, বাংলাদেশে সরকারি চাকরি করতেন। তো যাই হোক, একদিনই দিদার বোন এসছে, এবং বোনের বড় এসছে, মানে মাসি দিদা মাসি দাদু এর যেটা হয় সম্পর্কে। তো এসছেন, আর এর মার তো মাসি হবে। তো যাই হোক, তো এসছে। এবার সব কাজিনরা একসাথে মিলেছে, বাড়িতে হইচই, সেদিনকে খুব খাওয়া দাওয়া হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এর যে ছোট মামা, ঘটনাটা তাকে নিয়ে। ঘটনাটা যত না বেশি প্যারানর্মাল, তার থেকে মানে দৈবিক, মানে এটা আধি দৈবিক আধি ভৌতিক টাইপের ঘটনা। তা সবাই মিলে ঠিক হলো যে সেদিন তো বাড়িতে খুব আনন্দ, হইচই, খাওয়া দাওয়া হবে, হবে। তো ছোট মামা, যার নাম হচ্ছে অঞ্জন, তিনি বসে ওই পড়াশোনায় খুব ভালো ছিলেন, মেধাবী ছেলে ছিলেন। তো উনি বসে পড়াশুনো করছে। তা সবাই বলছে এই চলো পাশের পুকুরটায়, বললো দিদার বাড়ির পাশে একটা পুকুর ছিল। হুম, বলে পুকুর বেশি বড়ও না, আবার বেশি ছোটও না, ছোট ঘাট বাঁধানো পুকুর। তো সবাই বলছে চলো পুকুরে যেয়ে স্নান করবো। তা সবাই সেই মতো পুকুরে যেয়ে স্নান করতে গেছে। এবার ছোট মামা, ওই যে অঞ্জন যার নাম, উনি তো পড়ছেন, পড়াশুনো করছেন, তখন ওনার বয়স 16 বছর। ঠিক আছে, পড়ছেন। তা বলছে যে কিরে, ওই মেসো এসে বলেছেন যে কিরে মাসির বর, চল সবাই মিলে স্নান করতে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি বাচ্চাদের, সবাই মিলে স্নান করবি। তা বলছে যে, চলো। তা ওই অঞ্জন মামা বইটা যেভাবে পড়ছিলেন, হুম, যে বইয়ের যে অংশটা পড়ছিলেন ওটাকে উল্টে ভাঁজ করে, এরকম করে বইটা উল্টে রেখে গেছেন, যে বাকিটা এসে স্নান টান করে এসে পড়বেন। এবং স্নান করতে যাওয়ার সময় মাকে বলেও গেছেন, মানে এই মেয়েটির দিদাকে বলেও গেছেন যে মা, আমি চান করতে যাচ্ছি ওদের সাথে, তো তুমি এ করো, আমি এসে বাদ বাকিটুকু পড়বো। তা বলছে হ্যাঁ তুই যা, চান করে আমি মাছ ভাজা বসাচ্ছি, মাছ ভাজা খেতে নাকি খুব ভালোবাসে। তো এবারে গেছে সবাই চান করতে, সব কাজিনরা সব একসাথে। এবারে চান করতে করতে সবাই চান টান হয়ে গেছে, সবাই তো উঠে এসছে, বাড়িতে এসছে, আর মেসমশাই সাথে গেছিলেন। হুম, মানে দিদার যিনি বোন, তার হাজব্যান্ড আর কি, সাথে গেছিলেন। কেন, এতগুলো ছোট ছোট ইয়ে তো, সবারই অল্প বয়স। তো যার জন্য উনি সাথে ছিলেন একজন গার্জিয়ান হিসেবে। পুকুর পাশে হলে কি হবে, কেউ যদি ডুবে ডুবে যায়, কিছু হয়, তা সবাই বাড়ি চলে এসছে জানেন, স্নান করে। কিন্তু এসে দেখছে যে এই অঞ্জনবাবু, অঞ্জন নেই। এই কিছুক্ষণ বাদে হুঁশ এসছে এদের। সবাই তো স্নান টান করে এসে হইচই করতে ব্যস্ত, তার মাঝে এবার অঞ্জনবাবুর খোঁজ পড়েছে, যে অঞ্জন কোথায় গেল, অঞ্জন কোথায় গেল। তো যে সে কি, সে তো তোর সাথেই চান করতে গেল, বললো যে মা আসছি, হুম, তুমি মাছ ভাজতে লাগো। তা কোথায় যাবে, এদিক ওদিক, এ বাড়ি সে বাড়ি, খোঁজ করা হলো, না, কোথাও নেই। তারপরেই পুকুর পাড়ে গেছে।
পুকুর পাড়ে গিয়ে দেখছে যে ওই যে একটা দুটো ধাপ, মানে যে ধাপটা পুকুরের সিঁড়ির যে ধাপটা জলের মধ্যে, খানিকটা ছ্যাপছ্যাপে জলের মধ্যে রয়েছে, ঠিক ওইখানে মুখ থুবড়ে ওইখানে পড়ে আছে, এবং কোনো জ্ঞান ট্যান কিচ্ছু নেই, কোনো জ্ঞান নেই, এবং এটা বুঝতে পেরে গেছে কিছু। সঙ্গে সঙ্গে তো ডাক্তার, সেখান থেকে হসপিটাল, কিন্তু ডাক্তার বলল যে হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে। কোনোভাবে সন্দেহ করা হচ্ছিল যে কোনোভাবে ওই পুকুর থেকে সবার পিছনে সাঁতার টাতার জানতো, ওই উঠতে গিয়ে হয়তো সিঁড়িতে শ্যাওলা ট্যাওলা পড়ে থাকে না, মশ বা শ্যাওলা, পা পিছলে যায়, পা পিছলে কোনো রকম পড়ে গিয়ে ওই রকম হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অথবা অনেক সময় জলে নামার পরেও অনেকের হার্ট অ্যাটাক হয় এইরকম। তো যাই হোক, এবার সারা বাড়িটা যেখানে আনন্দ ছিল সেখানে একটা শোকের ছায়া নেমে আসলো, কান্না কাটি হুলুস তুলুস, একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা শুরু হলো। বুঝতেই পারছেন যে কিরম অবস্থা হতে পারে, বাড়ির পরিবেশটা একদম, যে এনভায়রনমেন্টটা একদম টোটালি বদলে গেল। এবারে কি হবে? যাই হোক, মানে এটা মৃত্যু, খানিকটা ন্যাচারাল ডেথও না, খানিকটা যেন আনন্যাচারাল ডেথ। এবার এই সমস্ত ক্ষেত্রে কি হয়, খুব তাড়াতাড়ি কাজ হয়। যাই হোক, পারলৌকিক ক্রিয়া টিয়া তো হলো, আর অতটুকু ছেলের কি পারলৌকিক কি হবে বলুন? দিদা তো মানসিকভাবে ভেঙে পড়লেন, সমস্ত আনন্দটাই মাটি হয়ে গেল। যারা বেড়াতে এসেছিল তাদেরও ততোধিক মন খারাপ। তো একসময় তারা চলেও গেল, এই শোকের পরিবেশ টরিবেশ কাটিয়ে সব ক্রিয়াকর্ম হয়ে গেলে। তো যাই হোক, তো এরপরে কিছু কিছু ব্যাঘাত ঘটতে লাগলো। ব্যাঘাতগুলো আমি আপনাদের একটু বলি, আপনারা বুঝতে পারবেন। তো ময়মনসিংহে বাড়ি তো, তখনকার ওইখানকার বাড়ি টাড়িগুলো আমি বলি, বা আমাদের এখানেও তখনকার দিনে যে বাড়ি টাড়িগুলো ছিল না, বাড়ির ভিতরে উঠোন, গোলাকার এরকম উঠোন, আর বাড়িটা এরকম চারপাশ থেকে এরকম ঘর উঠে গেছে গোল। আমি ঝাড়খণ্ডের একটা বাড়ির কথা আপনাদের বলেছিলাম, ঠিক এরকম বাড়ির উঠোনটার চারপাশ থেকে এরকম ঘর তোলা আছে। কিন্তু আগেকার দিনে কি হতো না, রান্নাঘর আলাদা, বাথরুম আলাদা, পায়খানা আলাদা, এগুলো কিন্তু সব আলাদা আলাদা থাকতো, উঠোনেই থাকতো সব, কিন্তু আলাদা আলাদা সেপারেট। এখন যেমন অ্যাটাচ বাথ ফাথ থাকে, এগুলো ছিল না। এখন ঘরের মধ্যে অনেকের বাথরুম থাকে, হয়তো ডাইনিংটা পার হয়ে যেতে হয়, কিন্তু বা ফ্ল্যাট বাড়িতেও তাই, কিন্তু আগেকার দিনে এগুলো ছিল না। আমার বাড়িতেই আমি দেখেছি, আজকে যেখানে বসে আমি গল্পটা আপনাদের বলছি বা ঘটনাটা বলছি, হ্যাঁ, এই জায়গাটাতে ঠিক পার্টিকুলার যদি এই জায়গাটা বলেন, এই জায়গাটা পুকুরের মধ্যে ছিল। আর একটু এপাশে গেলে পরে, মানে আমার এই লেফট সাইডে আর একটু গেলে পরে ওখানে কলা গাছের ঝাড় ছিল, দুটো পায়খানা ছিল, তারপরে আম গাছ ছিল, হ্যাঁ, এইসব ছিল। ঠিক আছে, যেখানে মাছ ধরতাম 2 কিলো 2.5 কিলো, যেখানে বসে আমি গল্প করছি, 2.5 কিলো সাইজের কাতলা। আমার ধানবাদে যে মামা থাকতো, উনি মারা গেছেন, আমাকে বলছে এই পুকুরে মাছ আছে। আমি বললাম হ্যাঁ। তো বলছে এই কি মাছ আছে? আমি বললাম যে 2.5 কিলো সাইজের ওজনের বা তার বেশি ওজনের কাতলা আছে। বলে চল তো দেখি। এবার আমি বললাম, বিশ্বাস করছে না। এবার যখন আমি জাল টেনেছি মামাকে নিয়ে, পুকুরে তো জল নেই, জল কম, তখন একটা কাতলা মাছ এমন এসে এই পাঁজরে মেরেছে না, বলছি ওরে বাবা, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, এত বড় মাছ। আমি বলছি হ্যাঁ। তা একটা তোলো, খাও। তো যাই হোক, আমি গল্প বলতে বলতে একটু লাইনে বিচ্যুত হয়ে গেলাম। আসলে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। তো যাই হোক, তা ওই রকম সবার বাড়ি এরকম থাকতো, আমাদেরও ছিল। ওই বাড়ির বাইরে কিন্তু পায়খানা, বাথরুম আলাদা, রান্নাঘর আলাদা, বাড়ির মাঝখানটায় তুলসী মঞ্চ, এগুলো ছিল। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল, ওই অঞ্জন মামা মারা যাওয়ার পর থেকে দুপুরবেলায়, ধরুন ঠিক ওনার ডেথটা হয়েছিল, ডেথটা হয়েছে 1টা নাগাদ, দুপুর 1টা নাগাদ মোটামুটি একটা যা আন্দাজ করা যাচ্ছে। ঠিক ওই টাইমে বাড়ির থেকে যদি, ঘর থেকে যদি কেউ বাইরে না বেরোতো, তারপরে যদি বেরোতো, তাহলে এসে দেখতো যে তুলসী গাছের মাথাটা কেউ ভেঙে দিয়েছে। এটা কিন্তু প্রায় ঘটতো, ঠিক আছে, তুলসী গাছের মাথাটা কেউ ভেঙে দিয়েছে। আবার কারুর কারুর সাথে অন্যরকম কোনো কিছু হয়েছে, কিন্তু সব থেকে যেটা বেশি হয়েছে ওর দিদার সঙ্গে। ও দিদা বলছে যখন নাকি দিদা কোনো কাজে, মানে উঠোনে এসছে ঘর থেকে বেরিয়ে, দিদা খানিকক্ষণ বাদে উঠোনের কাজ সারা হয়ে গেলে ঘরের মধ্যে যে বলছে, ওরে ওরে ওরে, আমার পিঠটা জ্বলে যাচ্ছে, আমার পিঠটা জ্বলে যাচ্ছে, এই দেখতো দেখতো দেখতো, পিঠটা জ্বলে যাচ্ছে। এবার উনি তো শাড়ি পরতেন, আগেকার দিনে ওইরা শাড়ি ব্লাউজ পরেন, তো এবারে সেই দেখা যাচ্ছে যে ওনার পিঠে
যে এমন করে আঁচড়ের দাগ যে যে সমস্ত জায়গাতে আঁচড় সেখানে কোশমিনকালে মানুষের হাত পৌঁছানো খুব মুশকিল। খুব ভালো ফ্লেক্সি বডি না হলে অতদূর হাত যাবে না ওখানে, ওইসব জায়গাতে হাত যায় না। পিঠের মিডিল পোর্শনে একদম আপারে ওখানে হাত যাওয়া খুব মুশকিল আছে। তো সেখানে আঁচড়ের দাগ কি করে আসবে? আর গভীর নখের ক্ষত, কখনো থাইতে, এটা কিন্তু দিদার সাথে হতো। তো ওনারা তো দেখুন, হিন্দু মানুষ তো বুঝতে পারতেন, ধার্মিক মানুষ বুঝতে পারতেন যে কিছু একটা হচ্ছে, কিছু একটা ইঙ্গিত তার ছোট ছেলে হয়তো তাকে দিচ্ছে। আর খানিকটা আমি এটাকে অপমৃত্যুই বলবো, যার জন্য হয়তো তার আত্মার সদ্গতি হচ্ছে না বা কিছু না, তারই কোনো ইঙ্গিত নাকি। তো ওনারা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত ছিলেন। তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত থাকার সুবাদে ওনারা ওই রামকৃষ্ণ মিশনে যান এবং সেখানে তার সাথে কথা বলেন। তখন তারা বলেন যে আপনারা একটা কাজ করুন, আপনারা গয়া বা কাশিতে যান, গিয়ে পিণ্ডদান করে আসুন ওর। এবার দেখুন, গয়া বা কাশি আসতে গেলে ওনার তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে হবে তো, ভিসা পাসপোর্ট করে। তা ভিসা পাসপোর্ট তো নিশ্চয়ই করা ছিল এবং সেই মতোই ওনারা আসেন। এবং গয়াতে যখন পিণ্ড দিতে যান তখনও নাকি অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। গয়াতে যখন পিণ্ড দিতে যান তখন অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আলটিমেটলি ওটা সাকসেসফুল হয় এবং নির্বিঘ্নে পিণ্ডটা ওনারা দিতে পারেন। কিছু গড়বড়ি শুরু হয়েছিল মানে পিণ্ডদান করতে মানে যাওয়ার সময়, সেটা ট্রেনেই হোক বা ওখানে গিয়েই হোক, কিছু একটা ঝামেলা হয়েছিল, মানে বাধা আসছিল। যাই হোক, পিণ্ডটা এরপর থেকে কিন্তু তারপর আবার ওনারা দেশে ফিরে যান। তা দেশে ফিরে যাওয়ার পরে তারপর ঠিক এটা বন্ধ হয়ে যায়। এই তুলসী গাছের মাথা ভাঙা বা ওনার পিঠে আঁচড় পড়া এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো এইবারে বেশ এরকম বছর দেড়েকে যাওয়ার পরে দিদা চিন্তা করেন যে বাড়ির তো আমার এই ছোট সন্তানটা চলে গেল, তো বাড়িতে একটা যদি মানে মাঙ্গলিক একটা কালী পুজো যদি করা যায় তাহলে ভালো আর কি, এইটুকু মতো চিন্তা করে। আর উনি তো নিজে চাকরি করতেন, তা বললেন যে দাদুকে হয়তো বলেছিলেন যে এরকম একটা কালী পুজোর ইয়ে করো। তা সেরকমভাবে সেই সুন্দর মূর্তি গড়িয়ে এনে সেই এক অমাবস্যা দেখে, ভালো দিন দেখে সেই কালী পুজো তো ওখানে হয়েছিল এবং খুব ধুমধাম করে হয়েছিল কালী পুজো, প্রচণ্ড ধুমধাম করে। অনেক লোককে নিমন্ত্রিত করা হয়েছিল, মায়ের ভোগ টোগ দিয়ে এটে করে ভোগ রান্না করে ভালোভাবে পুজোটা হয়। এবার পুজো তো হয়ে গেছে, কালী পুজো তো অনেক বেশি রাত্রে শেষ হয়, প্রায় ভোর রাতের দিকে। তা উনি একটু বিশ্রাম নেবার জন্য উনি বা আরও যারা মহিলারা ছিলেন তারা একটু গায়ে নিয়ে একটু শুয়েছেন। তখন ওই মেয়েটির দিদার স্বপ্ন দেখছেন, বলছে মা কালী সামনে এসে যেন বলছে, ওনাকে স্বপ্ন দিচ্ছে যে তুই আমাকে ফেলিস না, তুই আমাকে বিসর্জন দিস না। তখন উনি ওই স্বপ্নের মধ্যেই বলছেন যে মা তাহলে আমি কি করবো? বলে তুই আমাকে রেখে দেবি। তো বলে মা আমি রাখবো কোথায়? তুমি তো স্বয়ং মা কালী, তার তো অনেক নিয়ম কানুন অনেক কিছু আছে, আমি কি পারবো এরমভাবে রাখতে, তোমাকে খুশি করে রাখতে? আমার তো সে ক্ষমতাও নেই। তা বলছে তুই জল বাতাসা দিলেই আমি খুশি, তুই সেইভাবেই আমাকে রাখ। এটা উনি স্বপ্নে মানে এই আদেশটা উনি পেয়েছিলেন যে তুই জল বাতাসা দিলেও আমি খুশি, তুই সেইভাবেই রাখ আমাকে। তো সেইভাবেই উনি পরদিন আর সেই ঠাকুর বিসর্জন হলো না, ওই ছোট কালী মূর্তি উনি ওখানে তো রাখলেন। এবং মেয়েটি আমাকে বলেছে যে প্রত্যেক বছর মানে রোজ তো দিদিমা সকাল সন্ধে ঠাকুরের ইয়ে করতেন যখন সময় পেতেন চাকরি থেকে এসে বা সকালে বেরোবার আগে, তাকে ফুল মিষ্টি, সে বাতাসা বলুন মিষ্টি বলুন জল বলুন একটু দিয়ে যেতেন। আর উনি নাকি একটা মন্ত্র পেয়েছিলেন, কালী মন্ত্র, ওই দিনই যেদিন স্বপ্ন দেখেন সেদিন, বলে এই মন্ত্রে তুই পুজো করবি। তাই বাৎসরিক যে পুজোটা উনি করতেন সেটা বিরাট ধুমধাম করে করতেন। আর কোনো পুরোহিতকে উনি ডাকতেন না, কোনো পুরোহিত কিন্তু এসে ওটা পুজো করতো না, ওটা ওই দিদা নিজে পুজো করতেন, এবং ওই মন্ত্রটা দিয়েই উনি পুজোটা করতেন। মায়ের সামনে বসে ষোড়শোপচারে ভোগ সাজিয়ে করে উনি ওই পুজোটা কিন্তু ওই মন্ত্র দিয়ে তিনি পুজোটা করতেন, কোনো বাইরের পুরোহিত নয়।
এবং খুব বড় করে হতো পুজোটা। যাই হোক, এবারে দিদা যেহেতু সরকারি চাকরি করতেন, তা ওটা সরকারি কোয়ার্টার ছিল, সেখানে উনি ওটা করেছিলেন। পরবর্তীকালে নিজে যখন আলাদা বাড়ি করেন, তখন ওই মায়ের অংশ ওখান থেকে নিয়ে উনি সেই বাড়িতে যান এবং সেখানে আবার ওই প্রতিষ্ঠা করেন তাকে। কিন্তু দিদা মারা যাওয়ার পরে এই জিনিসটা আস্তে আস্তে বিলোপ পেতে থাকে, বিলোপ হতে থাকে আস্তে আস্তে। বিলোপ বলতে মানে কিরকম, ধরুন ওই মানে মামিরা বিয়ে হয়েছে, মামি তারা তো সে তো নতুন, সে আর অত পেরে ওঠে না। আর পুরনো দিনের মানুষ আর নতুন দিনের ইয়েতে তফাৎ আছে, যুগে 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 এই তফাৎটা হয়ে আসছে। তা হতো না, তা সেইভাবে আর মানে ওনারা এতে করতে পারতেন না। তা ব্যাপারটা হয়েছে কি, একদিন একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ঘটেছে হচ্ছে এই, এটা সরকারি কোয়ার্টারে থাকাকালীন ঘটনাটা ঘটে। এই দিদা, তারপরে দাদু, মামা, মামি, এরা কোনো একটা জায়গায় কোনো নিমন্ত্রণ রক্ষা করতেই যান বা কারোর বাড়িতে বেড়াতে যান, এনারা ছিলেন না। তা দিদা তার একটা হেল্পিং হ্যান্ড, যেহেতু এই পুজো আচ্ছা করতে হয়, আবার নিজে সরকারি চাকরি করেন, একটা হেল্পিং হ্যান্ড রেখেছিলেন। মানে মেয়েটির নাম হচ্ছে সোনালি, আমি তাও বলে দিলাম মেয়েটির নাম সোনালি। সোনালিকে রেখেছিলেন। তো এবার সোনালিকে রেখে ওরা সেখানে গেছেন, সেই কোনো আত্মীয় স্বজনের বাড়ি হোক বা যাই হোক। সে সকালে বেরিয়ে গেছে। না, সোনালি তো মানে একটা যুবতী মেয়ে, তা সোনালি একা বাড়িতে। এবার অত বড় বাড়িটা না, পুরো কোয়ার্টারটা পুরো খাঁকা করছে, জানেন তো। এবার সোনালি না ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, কি ব্যাপার, কি ব্যাপার, যে আমার তো এত ভয় ভয় লাগছে, এরকম সারা বাড়িটা যেন মনে হচ্ছে না গিলতে আসছে। আবার পাশেই ঠাকুর এর এই ছোট্ট মন্দির, সেখানে মা কালী দাঁড়ানো। তা ও না সোনালি ভীষণ মানে ভয় পেয়ে গেছে। যত সময় যাচ্ছে ওর ভয়টা বাড়ছে। কিছুক্ষণ বাদে সোনালি শুনতে পাচ্ছে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, কিরে ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। একবার না, এরকম বার তিনেকও শুনেছে। দুবার যখন শুনেছে তখন ও চিন্তা করছে সোনালি এদিক ওদিক ইতিউতি তাকাচ্ছে, মানে তখনই যে অজ্ঞান হয়ে যায়নি এই ভাগ্য ভালো। মানে ও এইবারে যখন ও টের পেয়েছে যে আওয়াজটা ঠাকুরঘর থেকে আসছে, তখনও ওখানে পড়েই ফেন্ট, অজ্ঞান, আর কোনো সার নেই ওর। এবারে দাদু, দিদা, মামামি তারা সব ফিরেছেন, ফিরে দেখছেন ওই রকম ওই পড়ে আছে ঘরের মেঝেতে। এবার যে কি হলো, ওই পরের বাড়ির মেয়ে কি মরে গেল নাকি, তাড়াতাড়ি তা দেখছে না শ্বাস প্রশ্বাস চলছে বলে তো অজ্ঞান হয়ে গেছে। তারপর তাকে ডাক্তার টাক্তার ডেকে সুস্থ সুস্থ করে তোলা হলো। তুলে তারপর ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ সোনালি কি হয়েছে। তখন সোনালি তো সব কিছু বলেছে যে এই হয়েছে তার সঙ্গে। তো তখন বুঝলেন যে এই মা কালী রক্ষা করেছে, মানে ও ভয় পাচ্ছিল বলে ওকে বলেছে, ভয় কি রে, আমি তো আছি, ভয় পাচ্ছিস কেন, ঠিক এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরপর দিদার দেহান্তের পরে তার দিদা পরবর্তী জায়গায় ওই কোয়ার্টার ছেড়ে অন্য জায়গায় যখন বাড়ি করেন, তখন এই ঠাকুরের অংশ ওখান থেকে নিয়ে, আমি আগে বললাম যে উনি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দিদা মারা যাবার পর না, মামি আর ওইরকম পেরে উঠতেন না ঠিক ওইভাবে। দিদা যেরকম নিয়ম কানুন করে বা বৎসরে বিরাট করে, সেটা আস্তে আস্তে যেন মানে সেটা মানে ওর মেয়েটির কথা সেটা মামি আর অ্যাডাপ্ট করতে পারছিলেন না, ঠিক আছে, ওইভাবে নিতে পারছিলেন। তা আস্তে আস্তে ওটা বিলোপ হয়ে যাচ্ছিল, সেরকম সেবা যত্ন ঠাকুরের। তা বলছে যে লাস্ট ইয়ারে বলল, লাস্ট ইয়ারে এর কাছে ফোন আসে, মার কাছে ফোন আসে, মামি ফোন করেছে যে মা কালী তাকে স্বপ্ন দিয়েছে, ঠিক আছে। মামি নাকি স্বপ্নে পেয়েছেন, তাকে বলেছে যে তুই প্রতিষ্ঠা কর আমাকে আবার, নতুন করে তুই আমাকে প্রতিষ্ঠা কর। পুজো আচ্ছা তো আমার করা ছেড়ে দিয়েছিলি, আমার ভক্ত চলে যাওয়ার পর তুই আবার কর, শুরু কর। তো সেই থেকে আবার নাকি তখন ওই মামি দায়িত্বটা নেন এবং শুরু করেন। দেখুন, একটা এটা প্রবাহমান একটা ইয়ে, এক পুরুষ করে, তারপরের পুরুষ হয়তো তারা সেগুলোকে ধরে রাখতে পারে না, আবার কেউ কেউ ধরে রাখে। আপনারা বিভিন্ন বাড়ির এই
বিভিন্ন জমিদার বাড়ি, এ বাড়ির, কলকাতার বড় বড় রাজবাড়ির দুর্গাপুজোও দেখেছেন, কত কত বছরের পুজো। কেউ দিল্লি থাকে, কেউ কানাডা থাকে, কেউ ইয়েতে থাকে, তারা কিন্তু ওই পুজোয় সবাই এসে এই কলকাতায় তারা কিন্তু মিলিত হয় ওই পুজোর দিনগুলোতে, যে বিদেশে থাকুক আর যাই থাকুক। আবার বিদেশে যেসব বাঙালিরা থাকে তারা আলাদা, সেখানে একটা কমিউনিটি, সেখানে তারা সেইভাবে পুজো করে। তা এর একটা গতিধারা আছে। মানে আমি একটা সময় ব্যবসা করতাম, তা জিজ্ঞাসা করতাম যে সেই মহাজনকে, আপনার লক্ষ্মী পুজো কোথায় হয়? বলে আমাদের উত্তরপাড়ার বাড়িতে হয়। আমরা, আপনার এই যে বাড়ি স্মৃতির এখানে যে বাড়ি আছে ওখানে করেন না? বলে না, আমরা আলাদা তো করি না, বাইরে সব আলাদা আলাদা, এই ওখানে থাকে, ও ওখানে থাকে, করে। বলে সবাই লক্ষ্মী পুজোর দিন মিলিত হই ওই বাড়িতে, এবং ওখানেই পুজো হয়, যৌথ পুজো। পুজো আলাদা করতে নেই, এটা আমি শুনেছি, করলে খারাপ হয়। মানে একই বংশের, মানে বাবা, কাকা, জ্যাঠা, ঠিক আছে, এর ভিতরে পুজোটা যখন যৌথ সংসার থাকে তখন যে পুজোটা হয় সেটা লক্ষ্মী পুজো হতে পারে, মেবি সরস্বতী পুজো হতে পারে, নারায়ণ পুজো হতে পারে। ওই পুজোগুলোকে অনেকেই এখনো পর্যন্ত আলাদাভাবে আর কেউ করে না। যখন করে তখন যৌথভাবে করে। এটা অনেক জায়গায় হয়, আবার কেউ কেউ আলাদাভাবেও করে। এখন তো অনেকেই অনেক কিছু মানে না, আমি আলাদা করব, এরকম একটা ব্যাপার। তবে করাটা উচিত না, করলে কিন্তু ক্ষতি ছাড়া লাভ নেই কিছু, ঠিক আছে? কারণ ঠাকুরকে ভাগাভাগি করা, যেটা বংশ পরম্পরায় হয়ে আসছে বাপ ঠাকুরদার আমল থেকে, সেটাকে, রীতিটাকে রাখা উচিত। আলাদা থাকতে পারি, পুজোর দিনগুলোতে কোঅপারেট করি, টাকা পয়সা দিই, পুজো করি, এটাই হওয়া উচিত। যাই হোক, সবাই অনেক কথা বলে ফেললাম। সবার কেমন লাগলো একটু বলবেন, আশা করি। তো দেখুন, ঘটনা সবসময় খুব মারাত্মক, খুব মারাত্মক ভয়ের বা কিছু, এগুলো সবসময় তো হয় না। যেমন যেমন ঘটনা আসে আমি তেমন তেমন বলি। আরও অনেক ঘটনা পড়ে আছে, আমি নিশ্চয়ই বলবো। যারা ঘটনা পাঠাতে যান তারা যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে কিভাবে যাবেন, যেখানে লেখা আছে মা, ঠাকুমা, দাদু, আশ্রম অতীত, ওইটা প্রেস করুন। পুরো ডেসক্রিপশন আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এসে একটা হাই লিখুন। তবে যাদের কাছে ঘটনা আছে, মানে হাই লিখে আপনি আপনার অডিও করতে শুরু করে দিন। অডিও করুন, বা বাংলা হরফে লিখুন, ইংরেজি হরফে লিখুন, লিখুন, মানে ওইখানে চলে আসুন। আমার থেকে আর অনুমতি নেওয়ার দরকার নেই। আমি তো পরে আপনাকে হ্যালো বলে আমি নিশ্চয়ই সম্বোধন করব, মানে আপনার রেসপন্স আমি নিশ্চয়ই করব। হয়তো সাথে সাথেও করতে পারি, যখন মোবাইল হাতে থাকে। আর যদি না থাকে তাহলে তো 1 ঘন্টা 8 ঘন্টা দেরি হবে, কিন্তু জানবেন আমি রেসপন্স করবই। এর আগে একজন দুজন এসছেন, তাই একজন এসে বলছেন যে ভালো অ্যাস্ট্রোলজার আপনার কাছে আছে। আরে দাদা, আমি কি অ্যাস্ট্রোলজি খুলে পড়েছি নাকি? কে অ্যাস্ট্রোলজার আছে? আমি কি করে আমি আপনাকে এই সমস্ত ঠিকানা বিকানা দিই? এগুলো হয় না। ফালতু, কোথায় গিয়ে কোথায় ঠোকা খাবেন, তারপর আপনি আমাকে দুষতে থাকবেন। এইগুলো হয় না। তা যাই হোক, আরেকজন এসছিল, তাকে আমি বলে যাচ্ছি, সে যে আপনার কাছে কি কোনো ঘটনা আছে? আপনার কাছে সে প্রত্যেকটা সিন করছে, কিন্তু কোনো উত্তর নেই। তো বাধ্য হয়ে আমাকে সেখান থেকে অফ করে দিতে হয়েছে তাকে। কি করব বলুন? তো ওইরকমভাবে এটা জুড়ে তো কোনো লাভ নেই, হোয়াটসঅ্যাপ জুড়ে। তাই যারা পাঠাতে যান অনায়াসে চলে আসবেন, পাঠাবেন। এবং যারা একটা ঘটনাও পাঠিয়েছেন আমাকে, তারা আমার হোয়াটসঅ্যাপ জুড়েই রয়েছেন চিরকাল, এবং থাকবেনও তাই। ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আরেকটা কথা বলি সবাইকে, একটু মানে রিকোয়েস্ট করে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ দেখুন, এই গল্প আপনি বই পাড়ার কোনো বইয়ের দোকান থেকে কিনতে গেলে পাবেন না। বই পাড়ার কোনো বইয়ের দোকানে পাবেন না, এ সমস্ত ঘটনা পাবেন না। হুম? হয়তো প্রায় ওইরকম, ঠিক এইরকম আপনার মনে হবে, কিন্তু পাবেন না। নেই ওখানে, ওই বইয়ের মধ্যে ওসব এই ঘটনা নেই। তো যদি শুনতে চান, তারপরে কখন কী ধরনের হয়তো খুব হিট ঘটনা আমার কাছে চলে আসলো, সেটা শুনতে পাবেন। ওই জন্য বলি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনি পান। তারপরে গল্প ভালো লাগলে নিশ্চয়ই শুনবেন। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্টে করতে পারেন, আমি মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করি যেগুলো পারি। আর তা নাহলে ওই লাভ রিয়াক্ট দিই বা লাইক রিয়াক্ট দিই। তো আজকের মতো আসি। আবার দেখা হবে ঠিক এরকম কোনো শুক্রবার বা সোমবার বা বুধবার। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার। ভালো থাকুন সবাই।